আসসালামু আলাইকুম। আজ 10 এপ্রিল 2026 শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। আমেরিকা জুড়ে সাইবার অ্যাটাকের শঙ্কা, ভয়ে কাঁপছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধে বাজিমাত করল এশিয়ার একটি দেশ। পাকিস্তান মধ্যস্থতা করায় বিপাকে ভারত। শুরুতেই ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতির খবর। সাংবাদিক মাসুমুর রহমান খলিলি গার্ডিয়ানের বিশ্লেষণ তুলে ধরে ইরান যুদ্ধে কে বিজয়ী হয়েছে তার নিরপেক্ষ একটি চিত্র তুলে ধরেছেন। মাসুমুর রহমান খলিলি লিখেছেন, ইরান যুদ্ধে কে জিতেছে? ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা দাবি করেছেন তেহরান এই যুদ্ধে জিতেছে। ট্রাম্প দাবি করেছেন তারা ইরান জয় করেছেন। গার্ডিয়ানের মূল্যায়ন হলো এই যুদ্ধে দুপক্ষই জিতেছে, হেরেছে নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং ইরানের সর্বোচ্চ নেতা দুজনের বক্তব্যই মূলত বিজয়ের বর্ণনা, কিন্তু বাস্তবতা অনেক বেশি জটিল ও দ্বিমাত্রিক। ট্রাম্পের দাবি ইরান বিজয় হয়েছে এবং তাদের কোনো সামরিক শক্তি নেই, মূলত সামরিকভাবে ধ্বংসের সাফল্যকে রাজনৈতিক ভাষ্যে রূপ দেওয়ার চেষ্টা। যুক্তরাষ্ট্র ও মিত্রদের হামলায় ইরানের সামরিক অবকাঠামো বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। নৌবাহিনী, বিমান প্রতিরক্ষা ও যোগাযোগ ব্যবস্থায় ধাক্কা লেগেছে। তবে এটাকে সম্পূর্ণ সামরিক পতন কোনোভাবেই বলা যায় না, কারণ ইরান এখনও আঞ্চলিক প্রভাব, প্রক্সি শক্তি এবং কৌশলগত চাপ, যেমন হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রেখেছে। অন্যদিকে খামেনির ইরানি বিজয়ী এই বক্তব্য রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। বড় ক্ষয়ক্ষতির পরও রাষ্ট্রীয় কাঠামো টিকে থাকা, নেতৃত্ব পরিবর্তনের পরও নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং যুক্তরাষ্ট্রকে সরাসরি রাজনৈতিক সমাধানে টেনে আনা, এসবকে ইরান বিজয় হিসেবে উপস্থাপন করছে। বাস্তবেও যুদ্ধের পর ইরান আরও কঠোর অবস্থানে গেছে এবং সমঝোতায় কঠিন শর্ত দিচ্ছে। সার্বিক মূল্যায়নে দেখা যায় দুপক্ষই বিজয় দাবি করছে, কিন্তু প্রকৃত চিত্র হল অসম্পূর্ণ জয় বা কৌশলগত অচলাবস্থা। যুক্তরাষ্ট্র সামরিকভাবে হয়তো এগিয়ে, কিন্তু রাজনৈতিক লক্ষ্য অর্জন করেনি। ইরান টিকে গেছে, কিন্তু গুরুতর ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। অর্থাৎ এটি এক ধরনের দ্বৈত বয়ানের যুদ্ধ, যেখানে বাস্তবতার চেয়ে বিজয়ের গল্পটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে ব্রিটিশ পত্রিকা গার্ডিয়ানের মূল্যায়ন সত্যের কাছাকাছি। এই যুদ্ধে দুপক্ষই জিতেছে, আর পরাজিত নেতানিয়াহু। তিনি ট্রাম্পকে যুদ্ধে এনে যা করতে চেয়েছিলেন তা পারেননি। এ হতাশা থেকে লেবাননে নির্বিচারে গণহত্যা চালিয়েছে। তার রাজনৈতিক মৃত্যু আসন্ন বলে মনে হয়। ইরানের ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনির শাহাদাতের 40তম দিবস বা চেহলাম উপলক্ষে দেওয়া এক বার্তায় বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ মুজতবা খামেনি বলেছেন, তৃতীয় আরোপিত প্রতিরক্ষা যুদ্ধের এই পর্যায়ে স্পষ্ট, ইরানের বীর জনগণই এই যুদ্ধের চূড়ান্ত বিজয়ী। ইসলামী প্রজাতন্ত্র আজ একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং সাম্রাজ্যবাদী শক্তির পতন এখন দৃশ্যমান বাস্তবতা। এই অর্জন এসেছে শহীদদের রক্ত, জনগণের দোয়া এবং রাস্তায় সক্রিয় উপস্থিতির মাধ্যমে। শত্রুর সঙ্গে আলোচনা শুরু হলেও জনগণের অংশগ্রহণ কমে যাওয়া উচিত নয়, কারণ জনগণের কণ্ঠস্বর ও স্লোগান সরাসরি আলোচনার ফলাফলে প্রভাব ফেলে। সৌদি আরব ও আরব আমিরাতের উদ্দেশ্যে বার্তা, আপনারা একটি অলৌকিক বাস্তবতা প্রত্যক্ষ করছেন। সঠিকভাবে দেখুন, বুঝুন এবং শয়তানের মিথ্যা প্রতিশ্রুতি থেকে সতর্ক থাকুন। আমরা এখনও আপনাদের কাছ থেকে যথাযথ প্রতিক্রিয়ার অপেক্ষায় আছি, যাতে ভ্রাতৃত্ব ও সুসম্পর্ক প্রদর্শন করা যায়। অহংকারী শক্তিগুলোর কাছ থেকে দূরে না থাকলে এই সম্পর্ক সম্ভব নয়, কারণ তারা সবসময় আপনাদের শোষণ ও অপমান করে। মুজতবা খামেনি স্পষ্ট করেন, ইরানের ওপর হামলাকারীদের শাস্তি দেওয়া হবে এবং প্রতিটি ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হবে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু আমাদের ন্যায্য অধিকার ও দাবির প্রশ্নে কখনো পিছু হটব না। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা দুর্নীতির মামলার বিচার কাজ আগামী রবিবার থেকে পুনরায় শুরু হচ্ছে। ইরানের সঙ্গে যুদ্ধাবস্থার কারণে দেশ জুড়ে জারি করা জরুরি অবস্থা তুলে নেওয়ার পর বৃহস্পতিবার আদালতের একজন মুখপাত্র এই সিদ্ধান্তের কথা জানান। ইসরায়েলি আদালতের এক বিবৃতিতে বলা হয়েছে, জরুরি অবস্থা প্রত্যাহার ও বিচার ব্যবস্থা আবার সচল হওয়ায় এখন থেকে শুনানি যথারীতি চলবে। আগামী রবিবার থেকে বুধবারের মধ্যে এই মামলার শুনানি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ পরিস্থিতির পর গত বুধবার ইসরায়েলে জরুরি অবস্থা তুলে নেওয়া হয়। এর ফলে তেল আবিব সহ অন্যান্য শহরে স্কুল ও কর্মস্থলগুলো আবার খুলতে শুরু করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর ইরান পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়লে
দেশটিতে অস্থিরতা তৈরি হয়। বুধবার রাত ৩টার পর নতুন করে কোনো ইরানি হামলার খবর পাওয়া যায়নি। যদিও লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার কারণে বর্তমান যুদ্ধবিরতি এখনও ঝুঁকির মুখে রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ স্পষ্ট জানিয়েছেন, ইরানের সঙ্গে সই হওয়া যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। প্রথম কোনো ক্ষমতাসীন ইসরায়েলি প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুকে এই বিচারের মুখোমুখি হতে হচ্ছে। 2019 সালে তাঁর বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিশ্বাসভঙ্গ ও জালিয়াতির মতো গুরুতর অভিযোগ আনা হলেও তিনি সবসময় তা অস্বীকার করে আসছেন। 2020 সালে এই বিচার প্রক্রিয়া শুরু হলেও বিভিন্ন কারণে তা বারবার বিলম্বিত হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর কারাদণ্ড হতে পারে। এই কঠিন সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছেন এবং তাকে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের প্রতি আহ্বান জানিয়েছেন। যুদ্ধ পরিস্থিতিতে ইরান ও চীন একটি যৌথ অসন্তোষের বিষয় সামনে আনার সুযোগ পেয়েছে। আল জাজিরার বিশ্লেষণ বলছে, তাদের অভিন্ন লক্ষ্য আন্তর্জাতিক অর্থাবস্থায় মার্কিন ডলারের আধিপত্য কমানো। বছরের পর বছর ধরে তারা অভিযোগ করে আসছে, ওয়াশিংটন আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের প্রভাব ব্যবহার করে প্রতিপক্ষ ও প্রতিযোগীদের ওপর চাপ সৃষ্টি করে। বিশ্বের তেল বাজারে ডলারের প্রভাব সবচেয়ে বেশি দেখা যায়। জেপি মর্গান চেসের 2023 সালের একটি হিসাব অনুযায়ী বৈশ্বিক তেল লেনদেনের প্রায় 80% ডলারে নিষ্পত্তি হয়। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালী নিয়ে ইরানের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে তেহরান ও বেইজিং চীনা মুদ্রা ইউয়ানকে বিকল্প হিসেবে এগিয়ে নিতে চাইছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, ইরান কার্যত টোল বুথ ব্যবস্থা চালু করে এই প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজ থেকে ইউয়ানে ফি আদায় করছে। বিষয়টি চীন ইরান অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর হওয়ার একটি উদাহরণ। যদিও কতগুলো জাহাজ ইউয়ানে অর্থ পরিশোধ করেছে তা এখনও স্পষ্ট নয়। তবে লয়েডস লিস্ট জানায়, অন্তত 2টি জাহাজ 25 মার্চের মধ্যে এভাবে অর্থ দিয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ও সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্যের ইঙ্গিত দিয়েছে। অন্যদিকে জিম্বাবুয়েতে ইরানের দূতাবাস পেট্রো ইউয়ান চালুর সময় এসেছে বলে মন্তব্য করেছে। এই উদ্যোগের মাধ্যমে ইরান ও চীন দুটি লাভবান হচ্ছে। ইউয়ান ব্যবহারের ফলে তারা ডলার নির্ভর আর্থিক ব্যবস্থার মাধ্যমে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে পারছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের খরচও কমছে। 2021 সালে স্বাক্ষরিত 25 বছরের কৌশলগত অংশীদারিত্বের পর থেকে দুই দেশের মধ্যে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চীন এখন ইরানের তেল রপ্তানির 80% বেশি কিনে থাকে, সাধারণত ছাড় মূল্যে এবং অনেক ক্ষেত্রে ইউয়ানে লেনদেনের মাধ্যমে। বিনিময়ে ইরান চীন থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি, ইলেকট্রনিক সরঞ্জাম, রাসায়নিক ও শিল্প উপকরণ আমদানি করে। যুদ্ধ চললেও দুদেশের মধ্যে তেল সরবরাহ তেমন ব্যাহত হয়নি। তথ্য বিশ্লেষণ সংস্থাগুলোর মতে, সংঘাতের প্রথম 2 সপ্তাহেই ইরান 1 কোটি 20 লাখ থেকে 1 কোটি 37 লাখ ব্যারেল তেল রপ্তানি করেছে, যার বেশিরভাগই গেছে চীনে। চীনের দীর্ঘদিনের লক্ষ্য হল ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করা। 2024 সালে কর্মকর্তাদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে শি জিনপিং বলেন, ইউয়ানকে আন্তর্জাতিক বাণিজ্যে একটি সাধারণ মুদ্রা এবং বৈশ্বিক রিজার্ভ মুদ্রা হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি। তবে ইউয়ানের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে। ডলারের মতো এটি পুরোপুরি স্বাধীনভাবে রূপান্তরযোগ্য নয়, কারণ চীনে কঠোর পুঁজি নিয়ন্ত্রণ রয়েছে। ফলে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সহজে ইউয়ানকে অন্য মুদ্রায় রূপান্তর বা সীমান্তের বাইরে স্থানান্তর করতে পারে না। এছাড়া আর্থিক প্রতিষ্ঠানের উপর সরকারের নিয়ন্ত্রণ এবং বাজারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন থাকায় অনেক দেশের আস্থা এখনও সীমিত। আন্তর্জাতিক অর্থ তহবিলের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রায় 57% এখনও ডলারে রাখা হয়, যেখানে ইউরোর অংশ প্রায় 20% এবং ইউয়ানের মাত্র 2%। 2024 সালে সীমান্ত পাড়ের বাণিজ্যের মাত্র 3.7% ইউয়ানে নিষ্পত্তি হয়েছে, যা 2012 সালে 1%-এরও কম ছিল। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ এখনই বিশ্বকে ডি-ডলারাইজ করবে না, তবে ধীরে ধীরে বিকল্প ব্যবস্থাকে স্বাভাবিক করে তুলবে এবং কিছু ক্ষেত্রে ডলারের প্রভাব কমতে পারে। বড় পরিবর্তন আনতে হলে উপসাগরীয় দেশগুলোর অংশগ্রহণ প্রয়োজন, যারা 1970-এর দশক থেকে ডলারের তেলের মূল্য নির্ধারণ করে আসছে, বিশেষ করে সৌদি আরবের মতো দেশগুলো। তবু কিছু বিশেষজ্ঞ মনে করেন, চীন ডলারের পূর্ণ বিকল্প না হলেও ইরানের জন্য তা গুরুত্বপূর্ণ নয়, কারণ চীন প্রায় পুরো ইরানি তেলই কেনে এবং একই সঙ্গে ইরানের প্রয়োজনীয় শিল্প পণ্য সরবরাহ করতে পারে। যুদ্ধবিরতি ঘোষণার পরই আমেরিকায় সাইবার হামলার আশঙ্কা বাড়ছে। আর এই আশঙ্কা প্রকাশ করে সতর্কতা জারি করেছে সে দেশে গোয়েন্দা সংস্থা FBI, NSA এবং CISA।
গোয়েন্দা সূত্রের খবর, আমেরিকার সরকারি দফতর এবং গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে নিশানা বানাতে পারে ইরান সমর্থিত গোষ্ঠীগুলো। হ্যাকারেরা ইতোমধ্যেই সক্রিয় হয়েছে। গোয়েন্দাদের কাছ থেকে এই সতর্কবার্তা পাওয়ার পরই সরকারি দফতরগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদিন আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি আলোচনার টেবিলে না বসে তাহলে মানচিত্র থেকে গোটা দেশকে মুছে ফেলা হবে। ট্রাম্পের এই হুঁশিয়ারির পরপরই ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হ্যাকারেরা সক্রিয় হয়ে ওঠে। আমেরিকার বিভিন্ন দফতরগুলোকে নিশানা করার পরিকল্পনা করে, কিন্তু তার আগেই সতর্ক হয়ে যান গোয়েন্দারা। গোয়েন্দা সূত্রে খবর, হান্ডালা নামে ইরান সমর্থিত একটি গোষ্ঠী এই হামলার ছক কষছে। এই গোষ্ঠী মার্কিন চিকিৎসা প্রযুক্তি সংস্থা স্ট্রাইকারের দফতরে হানা দিয়েছিল। এবারও সেই গোষ্ঠীর বিরুদ্ধেই অভিযোগের আঙুল উঠছে, কিন্তু তার আগেই মার্কিন গোয়েন্দারা সতর্কবার্তা জারি করলেন। প্রসঙ্গত, গত 28 ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাচ্ছে আমেরিকা এবং ইসরায়েল। তারপর 1 মাস পেরিয়ে গিয়েছে। অবশেষে বুধবার যুদ্ধবিরতির ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, ইরানও যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। 10 এপ্রিল থেকে আলোচনার টেবিলে বসবে বিবাদমান দুই দেশ। আপাতত 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে। এবার দেশের খবর। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় এলাকায় ফিরে বিএনপির এক কর্মীর হাত ও পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শ্রীউলা ইউনিয়নের চৌধুরী মোড় এলাকায় এই ঘটনা ঘটে। আহত মহসিন কবিরকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মহসিন কবির শ্রীউলা গ্রামের মৃত সালাম সর্দারের ছেলে। তিনি শ্রীউলা ইউনিয়ন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে। আহত মহসিন কবির জানান, গত 5 আগস্টের পর থেকে এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীরা পলাতক ছিলেন। ঈদের আগের দিন তারা এলাকায় ফিরে আসেন। এ সময় পূর্ব রাজনৈতিক বিরোধের জেরে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের পদধারী রাশেদ, নাসিম, শাহিদ ও জাহাঙ্গীর সহ 10-12 জন তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তাকে মারধর করে গুরুতর জখম করে। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা এলাকায় আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। অতীতেও তারা এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে এবং এই ঘটনার সঙ্গে জড়িতরা একটি সন্ত্রাসী বাহিনীর সদস্য বলে দাবি করেন তারা। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান ঢাকা পোস্টকে বলেন, মারধরের ঘটনা ঘটেছে বলে শুনেছি। মহসিন নামে একজনকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি আওয়ামী লীগের কোনো বড় নেতা নন, স্থানীয় কর্মী সমর্থক হতে পারেন বলে শোনা গেছে। তবে এই ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ করেননি। এবার খুব জরুরি 1 মিনিট, জানাচ্ছেন আমিরুল মোমিনিন মালিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে যদি দুটো বিষয় রাখা হয়, টাকা এবং বুদ্ধি, আপনি কোনটা নেবেন? অনেকেই হয়তো টাকা নিয়ে নেবেন, বুদ্ধিকে নেবেন না। কিন্তু আমার পরামর্শ হচ্ছে, আপনি অবশ্যই টাকা না নিয়ে বুদ্ধি নেবেন। এই পৃথিবীতে যারা টাকা বানিয়েছেন, বড় হয়েছেন, প্রত্যেকেই কিন্তু বুদ্ধির জোরে হয়েছেন। আবার আপনি টাকা নিলেন কিন্তু আপনার কোনো বুদ্ধি নেই, তাহলে মুহূর্তেই সেই টাকা খরচ হয়ে যাবে, আপনি শূন্য হয়ে যাবেন। সুতরাং সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে বুদ্ধি। আমি আরেকটু বাড়িয়ে যদি বলি, প্রজ্ঞা। আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা চান, আপনি কোনো বিশিষ্ট ব্যক্তির কাছে বুদ্ধি চান, কৌশল জানতে চান, এটাই হবে জীবনের বড় অর্জন। প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন। সবার জন্যে শুভেচ্ছা নিরন্তর। দর্শক, এবার দেশের বাইরের আরও খবর। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। তবে এই যুদ্ধবিরতিতে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে সে সম্পর্কে কোনো উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের তরফে প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের নামও নেই। বিশ্বের বিভিন্ন নেতারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টাকে শুধু উপেক্ষাই করেনি, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়েও নীরব থেকেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আশা করি এটা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। যেমনটা আমরা আগেও বলেছি, যুদ্ধবিরতি, সংলাপ এবং কূটনৈতিক পদক্ষেপ এই যুদ্ধ অবসানের জন্য অপরিহার্য। এই যুদ্ধের যে ধ্বংসাত্মক রূপ দেখা গিয়েছে সে বিষয়ে ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, এটা বিশ্বব্যাপী তেল ও জ্বালানি সরবরাহ এবং বাণিজ্য ব্যবস্থাকে ব্যাহত করেছে। আমরা আশা করি বাণিজ্যিক ও তেলবাহী জাহাজগুলো এবার স্বাধীনভাবে হরমুজ প্রণালী দিয়ে আসতে পারবে। এর আগে পাকিস্তান যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার ইচ্ছা প্রকাশ করেছিল, সেই সময় থেকেই দেশের ভেতরে সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকারকে। বিরোধী রাজনৈতিক দলগুলো এটাকে ভারতের জন্য এক জাতীয় কূটনৈতিক আঘাত বলে আখ্যাও দিয়েছিল। অন্যদিকে বিরোধী নেতাদের সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছিলেন, ভারত ব্রোকার
ফাউন্ডেশন বা দালালি করে এমন দেশ বোঝাতে বা মিডলম্যান হতে চায় না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এই যুদ্ধবিরতিতে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভূমিকার কথা উল্লেখ না থাকলেও ভারতের বিরোধী রাজনৈতিক দল, সাংবাদিক ও বিশ্লেষকরা ভিন্ন মত পোষণ করেন। তাদের অনেকেই এই বিষয়ে পাকিস্তানের ভূমিকার প্রশংসা করছেন এবং নরেন্দ্র মোদীর সরকারের কূটনীতির সমালোচনা করছেন। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেছেন, পাকিস্তান যে ভূমিকা পালন করেছে তা আসলে ভারতের করা উচিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদী যখন ইসরায়েলকে পিতৃভূমি বলে অভিহিত করেন, তখন তিনি যুদ্ধবিরতির কথা কিভাবে বলবেন? যুদ্ধবিরতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে সাবেক পররাষ্ট্র সচিব নিরুপমা মেনন রাও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটা দীর্ঘ পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, পাকিস্তানের ভূমিকা আর্কিটেক্ট হিসেবে নয়, বরং মাধ্যম ও অনুঘটক হিসেবে উন্মোচিত হয়েছে। তারা এমন এক পথ তৈরি করে দিয়েছে যার মাধ্যমে বার্তা আদান প্রদান হয়েছে, ডেডলাইন বা সময়সীমা শিথিল করা হয়েছে এবং একটা সংকীর্ণ কূটনৈতিক সুযোগ তৈরি হয়েছে। এটা ঠিক চিরচারিত অর্থে মধ্যস্থতা নয়, কিন্তু একে রসিকতা করে উড়িয়েও দেওয়া যায় না। তিনি লিখেছেন, আমরা এখন যা দেখছি সেটা সংঘাতের সমাধান নয়, বরং অবস্থানের পুনর্বিন্যাস। যুদ্ধ শেষ হয়নি, সেটা একটা ভিন্ন পর্যায়ে প্রবেশ করেছে মাত্র, যেখানে এখন বল প্রয়োগ এবং আলোচনা একসঙ্গে চলছে। এই প্রসঙ্গে ভারতের ভূমিকা নিয়েও মত প্রকাশ করেছেন তিনি। ওই পোস্টে তিনি উল্লেখ করেছেন, এর অন্তর্নিহিত অর্থ স্পষ্ট। একে শুধু উত্তেজনা প্রশমন হিসেবে দেখলে হবে না, বিষয়টাকে চাপের পরিস্থিতিতে থাকা একটা ব্যবস্থা হিসেবে দেখতে হবে, যেখানে ফলাফল এখনো পরিবর্তনশীল, লিখেছেন নিরুপমা মেনন রাও। পাশাপাশি তিনি জানিয়েছেন, ভারতের নিজের অবস্থানের কথা স্পষ্ট করে দেওয়া দরকার। ভারতের উচিত সুস্পষ্টভাবে নিজের অবস্থান জানানো, উত্তেজনা প্রশমনকে সমর্থন করা, সমুদ্র পথে নেভিগেশনকে রক্ষা করা এবং এই সংঘাতের কোনো একটা পক্ষের বয়ানের সঙ্গে একাত্ম হওয়া থেকে বিরত থাকা দরকার। এটা নীরব থাকার মুহূর্ত নয়, এটা পরিমিত কণ্ঠস্বর ব্যবহারের মুহূর্ত, লিখেছেন তিনি। বিশ্লেষক অশোক সোয়াইন পিস অ্যান্ড কনফ্লিক্ট নিয়ে গবেষণা করেছেন। তিনি এই যুদ্ধবিরতিকে ইরানের বিজয় এবং পাকিস্তানের জন্য সম্মানের বলে বর্ণনা করেছেন। তার মতে, যুদ্ধবিরতি নিয়ে পাকিস্তানের সফল আলোচনা প্রমাণ করে যে তারা শুধু যুক্তরাষ্ট্র ইরানের আস্থাভাজন নয়, তাদের প্রতি চীনেরও আস্থা রয়েছে। বিশ্ব মঞ্চে মোদী পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়েছিলেন, কিন্তু উল্টো তিনি ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন। দর্শক, শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।